কালাখুন ছবিটি পরিচালনা করেছেন দারা শিকো, আর কালাখুন ছবিতে অভিনয় করেছেন অ্যাকশন কিং হিরো জসিম এবং লাবণ্যময়ী নায়িকা অলিভিয়া এবং মিয়াবাই খ্যাত নায়ক ফারুক এবং সুন্দরী এবং রূপসী চঞ্চলা মেয়ে অঞ্জনা। এবং আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, আদিল, জাম্বু, আনোয়ার হোসেন, শওকত আকবর, আনোয়ারা, রুজি সামাদ এবং দারা শিকো নিজেই অভিনয় করেছেন এই ছবিতে। তবে কালাখুন ছবির গল্পের শুরুতে দেখা যায় যে একজন রাজা অর্থাৎ বাদশাহ, তার স্ত্রীর গর্ভে সন্তান প্রসব হবে। তখন রাজা অর্থাৎ বাদশাহ সে অপেক্ষা করতেছে তার স্ত্রী গর্ভ থেকে কখন সন্তান পৃথিবীতে আসবে, কারণ তার কোনো সন্তান নেই। তো রাজামশাই খুব অপেক্ষা করতেছে তার স্ত্রী গর্ভ থেকে কখন সন্তান দুনিয়াতে আসবে এবং কখন সে তার সন্তানের মুখ দেখবে। এমন সময়ে একটা সংবাদ আসে যে তার স্ত্রীর গর্ভে দুটি সন্তান হয়েছে এবং যমজ সন্তান। তখন রাজামশাই খুশিতে আনন্দে নাচতে শুরু করে। তো রাজামশাই দাই অর্থাৎ দাইবেটিকে বলে, যাও, তোমাকে আমি 100 টাকা এবং 100 স্বর্ণমুদ্রা দিলাম, কারণ এই স্বর্ণমুদ্রা তুমি নিয়ে আজীবন বসে খেতে পারবে। কারণ আমার যখন দুইটি যমজ সন্তান হয়েছে তারা কি অবস্থায় এখন আছে। তখন দাইবেটি বলে যে রাজামশাই, আপনার দুটি সন্তানই সুস্থ এবং সুন্দর আছে, কিন্তু ভাগ্যক্রমে যে আপনার একটি সন্তান হয়েছে কালো আর একটি সন্তান হয়েছে ফর্সা। তখন রাজামশাই বলে, এটা কোনো ব্যাপারই না, কালো আর ফর্সা দিয়ে কোনো কথা না, তারা সুস্থ আছে তো। তখন তাই বলে, তারা সুস্থ আছে, আপনি কোনো এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না। যাক, আমার ছেলেরা সুস্থ আছে এবং এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, যাও তুমি। তখন রাজামশাই তার স্ত্রী রুজি সামাতার কাছে চলে যায়। তখন গিয়ে দেখে যে রুজি সামাত শুয়ে আছে, তার দুটি সন্তানকে সে দুটি চুম্বন দিয়ে বলে, যা বাবা, তোরাই আমার এই বংশ রক্ষা করবি এবং তোরাই উত্তরাধিকারের মালিক হবি, তোরাই থাকবি দুই ভাই হয়ে, যমজ দুইটি ভাই হয়ে আমার এই সুন্দর সংসারের ফুলের বাগানটাকে তোরা সাজিয়ে রাখবি, তোদের হাতেই আমি তুলে দেব আমার এই রাজ্যভার, তোরা যেদিন বড় হবি তখন আমি অবসর নেব। এদিকে আহমেদ শরীফ এবং তার দলফল নিয়ে চিন্তাভাবনা করতেছে, এই মোক্ষম সুযোগ, যদি আমরা রাজামশাইকে এখনই আমরা আঘাত করতে পারি তখন রাজামশাই ভেঙে পড়বে এবং তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে পালাতে পারবে না। তখন আহমেদ শরীফের কথা মতন তার দলফলার বলে, হুজুর, এখনই সময়, এখন যদি আপনি এই সিংহাসনটা দখল করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি লাভবান হবেন, আপনি হবেন এই রাজ্যের রাজা এবং বাদশাহ। একটি পরামর্শ আছে, এই মুহূর্তে যদি আপনি আপনার যে সৈন্য সামর্থ্য আছে এটা নিয়ে ঘেরাও করেন তাহলে আপনি কামিয়াব হবেন এবং আপনার মনের আশা পূর্ণ হবে। তখন আহমেদ শরীফ সেই কথা মতন গিয়ে রাজামশাই যখন হাঁটতেছে বারান্দা দিয়ে তার স্ত্রীর সামনে, স্ত্রী কক্ষে শুয়ে আছে, তখন আহমেদ শরীফ তরবারের দিকে বলে, আপনি এই মুহূর্তে আমার হাতে বন্দি এবং এই সিংহাসনের মালিক আমি, কারণ আজকের পর থেকে আমি হব এই রাজ্যের রাজা আর আপনি হবেন আমার কয়েদখানার একজন বন্দি। হা 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 হা, কারণ আপনি থাকবেন আমার কয়েদখানায়, আপনি কখনো আর এই কয়েদখানাতে বেরোতে পারবেন না। আপনাকে ইচ্ছা করলে আমি মেরে ফেলতে পারি, এত বড় বেঈমান অকৃতজ্ঞ আমি নই, তাই আপনাকে আমি বাঁচিয়ে রাখবো আমার কয়েদখানায় আর আপনি আজীবন আমার কয়েদখানায় থাকবেন। আমি এই সিংহাসনের রাজত্ব চালাবো এবং আমি হব রাজা। তখন রাজামশাই বলে, এ আশা কখনো তোর পূর্ণ হবে না, বদমাইশ, তুই চক্রান্ত করেছিস, আমাকে পথে বসিয়েছিস, আমাকে তুই এখন বন্দি করবি, তোর সাথে আমি লড়াই করব। শুরু হয়ে যায় আহমেদ শরীফ এবং রাজামশাইয়ের সঙ্গে তরবারি যুদ্ধ। কিন্তু এক পর্যায়ে রাজামশাই বেশি সৈন্য সামন্ত থাকা অবস্থায় সে পরাজিত হয়ে আহমেদ শরীফের কাছে বন্দী হয়ে সে কারাগারে নিক্ষেপ করে। এদিকে রুজি সামাদকে একজন প্রহরী গিয়ে বলে যে আপনি পালিয়ে যান আপনার সন্তানদের নিয়ে, আর আপনি যদি পালাতে ব্যর্থ হন তাহলে আপনার সন্তানদের মেরে ফেলবে এবং আপনাকে মেরে ফেলবে। এই মুহূর্তে কিন্তু রাজামশাইকে কিন্তু বদমাইশ শরীফ কিন্তু বন্দি করে রেখেছে, সে ঘোষণা করতেছে সে হবে রাজা। তখন রুজি সামাদ সেখান থেকে তার বাচ্চাদের নিয়ে পালিয়ে যায় এবং দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পর দেখা যায়
যে একটা বাঘের একটা আওয়াজ আসে, হুলুম হুলুম করে একটা শব্দ আসে। ওই বাঘের বয়ে তখন রুজি সামাদ বলে যে আমি এখন কোথায় যাব? এদিকে হলো কিনা হ্যাঁ জুলুমবাজ আহমেদ শরীফ, আর এদিকে হলো বাঘ, কোথায় যাব? তো সেই মুহূর্তে একজন শিকারী আসে। শিকারী বাঘের শব্দ শুনে শিকারী ওই তীর ধনুক নিয়ে আসে। তীর ধনুক নিয়ে যখন আসে তখন বাঘ সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই লোকটা হলো দারাশিকো। এখন দারাশিকো বলে, মা, তোমার কোনো সমস্যা হয়নি তো? বাঘ তোমার কোনো ক্ষতি করেনি তো? তখন রুনিস আহমেদ বলেন, না ভাইজান, কোনো ক্ষতি করে নেই। তখন দারাশিকো বলে, তুমি আমাকে ভাইজান বলে ডাকলে? হ। কয়, জানেন না আমার ঘটনা? আমি ছিলাম এই রাজ্যের রানী, আর আমার এই 2 পুত্র সন্তান ছিল এই রাজ্যের শাহজাদা। কিন্তু আমাদের সাথে বেইমানি করেছে আমাদের এই উজিরে আজম সিপাহ সালার প্রধান। সে আমাদের সাথে বেইমানি করে আমার স্বামীকে বন্দি করে রেখেছে এবং আমাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। আমরা সেখান থেকে এক প্রহরীর উছিলায় সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হই এবং এই বনে এসে তখন দেখি যে বাঘের একটা শব্দ আসতেছে। তখন বাঘ থেকে বাঁচার জন্য আমরা চিৎকার করতে থাকি। সেই মুহূর্তে আপনি আল্লাহর ফেরেশতা হয়ে আপনি সামনে এসে বাঘের হাত থেকে রক্ষা করেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আর আপনাকে ভাই বলবো না তো আর কি বলবো? আপনি তো ভাইয়ের মতনই কাজ করেছেন। কারণ আপনি যে কাজটা করেছেন, আমাদের যে বাঁচিয়েছেন, এটা একমাত্র আল্লাহই সহায় হয়েছে এবং আল্লাহর উসিলেই আপনি আমাদেরকে বাঁচিয়েছেন। তখন দারা শিক্ষক বলে, আমি আপনাদের বাঁচিয়েছি এবং আপনাদেরকে আমি রাখবো। কারণ আপনার কথা শোনার পর আমার খুব দুঃখ এবং আফসোস হতেছে যে এরকম উজিরে আজম সিপাহ সালার প্রধান এরকম বিশ্বাসঘাতক হতে পারে, আমি তো ভাবতেই পারিনি। তখন রুজি আহমদ বলে, দেখেন ভাই, এরকম বেইমানি করা আল্লাহ তাআলা পছন্দ করে না, কিন্তু এই যে আমাদের সাথে বেইমানি করেছে এর ফল একদিন না একদিন সে ভোগ করবে। তখন দারা শিখে বলে, সেদিন আর বেশি দূরে নয়, আজকের আপনার যে 2টি সন্তান, এই 2টি সন্তানই হবে এই রাজ্যের উত্তরাধিকারী সূত্রে শাহজাদা এবং তারাই হবে রাজা। আমি তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেব যে এই প্রশিক্ষণের দ্বারা তারা হইবে শক্তিবান এবং সাহসী এবং দুর্ধর্ষ, এবং তারা হবে উঠবে এক একজন এক একটা বলীয়ান এবং শক্তিমান। তখন রুজি বলে, ভাইজান আপনাকে অশেষ ধন্যবাদ। তখন দারাশিকে বলে, চলেন আমার সাথে চলেন আমার বাড়িতে। তখন দারাশিকে রুজি সামাদকে নিয়ে যায়, তার 2টি সন্তানকেও নিয়ে যায়। যখন 2টি সন্তানকে নিয়ে যায়, যেই প্রহরী রুজি সামাদকে বাঁচিয়েছিল ওই প্রহরীর আবার কোনো ছেলে সন্তান হয় না। তখন প্রহরী খেয়াল করতেছে যে তারা কোথায় গেছে। তখন দেখে যে তারা দারাশিকো মানে এক শিকারীর বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। একদিন রাতে গিয়ে সে ওই কালো যে ছেলেটা থাকে তাকে সে চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে তার স্ত্রীকে বলে, দেখো আমাদের তো কোনো সন্তান হবে না, তাই আমি এই সন্তানটাকে চুরি করে নিয়ে এসেছি, তুমি লালন পালন করবে, আর এর নাম রাখবো আমরা কালা। তখন ওই প্রহরীর স্ত্রী বলে, যাক ভালোই হয়েছে, এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো এবং তুমি আমার হাতে একটা সন্তান এনে দিয়েছো, আমি খুশি হয়েছি। এভাবে তারপর রুজি সামাদ গিয়ে দেখে তার একটি সন্তান নেই। তখন দারা শিক্ষককে বলে, ভাইজান আমার একটি সন্তান তো চুরি হয়ে গেছে। তো তখন রুজি সামাদ কান্নাকাটি করতে থাকে। তখন দারা শিক্ষক বলে, কোনো সমস্যা নেই, যারাই চুরি করেছে একদিন না একদিন আমরা সেই সন্তানকে ফিরে পাবো। কারণ সেই সন্তানকে যেই চুরি করেছে অবশ্যই সে ভালো রাখবে, এটা আমারও বিশ্বাস আছে এবং আল্লাহ তাআলা সহায় হবে। যাক বোন, তুমি কান্নাকাটি করো না, আমরা এক সন্তানকে নিয়েই আমরা সেই পদযাত্রা শুরু করব এবং এবং বর্তমান যে রাজা হয়েছে তাকে ধ্বংস করতে আমরা চেষ্টা করব। তখন কেটে যে এরকম করে প্রায় আরও 20টি বছর। 20টি বছর পরেই হয়ে যায় জসিম রুজি সামাতের এক ছেলে, আর এদিকে যে পুকুরে যে কালাকে নিয়ে গেছিল সে হয়ে যায় আরেক জসিম। তখন 2 ভাই তারা বড় হয়ে যায়। এদিকে দারা শিখো এক ভাই জসিমকে তাকে প্রশিক্ষণ দিতে থাকে তীর ধনুক কীভাবে চালাতে হয়। তো জসিম শিখে ফেলে। তো একদিন জসিম রাস্তা দিয়ে যাচ্ছে, তখন অলিভিয়া থাকে ওই পাহাড়ি এলাকার একজন মেয়ে চঞ্চল হরিণী। তাকে দেখে জসিম বলে যে, তুমি এখানে কি ঘোরাঘুরি করছো কেন? জসিম বলে, আমি এলাম পাহাড়ি মেয়ে, আমি ঘুরবো না, কী করবো? এমন সময় কিছু জঙ্গলি লোক এসে দেখা যায় যে জসিম সেখান থেকে চলে যায়। তখন জঙ্গলি লোক এসে অলিভিয়াকে আটক করে আর হুম হাম করা শুরু করে জঙ্গলিরা। তখন অলিভিয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখন জসিম গিয়ে তীর ধনুক দিয়ে
সেই জঙ্গলিদের তাড়িয়ে দেয় এবং কিছুদের দু একটাকে তীর ধনুক দিয়ে আঘাত করে আহত করে ফেলে এবং তারা পালিয়ে যায়। তখন অলিভিয়ার সাথে জসিমের দ্বিতীয় সাক্ষাতের পর তারা দুজন দুজনকে পছন্দ করে এবং দুজন তারা ভালোবাসার আবদ্ধে বন্দী হয়ে যায়। এদিকে দেখা যায় ওই পাহাড় এলাকায় যে ফারুক এবং সেখানেই থাকে। ফারুক এটা পছন্দ করে না যে দারাশিকো জসিমকে যেভাবে আগলিয়ে রাখতেছে, এটা ফারুক পছন্দ করে না। ফারুক একদিন দারাশিকোকে বলে, আপনি কিন্তু এই এলাকার নিয়ম ভঙ্গ করতেছেন, কারণ এই এলাকায় একটা নিয়ম আছে যে আমি হলাম এই এলাকার আরেকজন একটা নেতার সন্তান। আপনি আমার প্রাধান্য না দিয়ে আপনি পালিত আপনার ছেলেকে আপনি প্রাধান্য দিতেছেন। তখন দারাশিকো বলে, যখন তোমাকে একটা কথা বলি ফারুক, আমি যেটা বুঝি সেটা কিন্তু তুমি বুঝো না, আর তুমি যেটা ভাবতেছো সেটা কিন্তু ঠিক নয়। কারণ ফারুককে এই কথাটা বলে দারাশিকো যে আমি জসিমকে ছোট থেকে লালন পালন করেছি এবং তার মাকে আমি বনে জেনেছি, সে আমার বাগিনা, তাকে তো অবশ্যই আমি প্রাধান্য দেব। আর তোমাকেও আমি খুব ভালোবাসি, কিন্তু তুমি যদি আমার সাথে বেয়াদবি করো তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে তোমার যে আব্বা আছে তার কাছ থেকে কিন্তু নালিশ করতে বাধ্য হব। তখন ফারুক বলে, ঠিক আছে, আপনি নালিশ করেন, দেখেন কি করতে পারেন। তখন জসিম চলে আসে। জসিম বলে, কি ফারুক, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মামাকে নানান কথা বলতেছো, কারণটা কি? তখন ফারুক বলে, তুমি আমার কি করবে? তুমি কি এলাকার নেতা হয়ে গেছো নাকি, এবং এলাকার সর্দার হয়ে গেছো নাকি? তখন জসিম বলে, আমি এলাকার সর্দার হইনি এবং আমি এখনোই আমার মামার কথাই আমি শুনি। তখন ফারুক বলে, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তখন দুজনের সাথে একটা দ্বন্দ্ব হয়ে যায় এবং মারামারি শুরু করে দেয়। তখন রুজি সামা দৌড়ে এসে তাদেরকে থামায়। তখন ফারুক সেখান থেকে চলে যায়। তা ফারুক যাওয়ার সময় দেখা যায় অঞ্জনা তার জন্য দাঁড়িয়ে রয়েছে। অঞ্জনা বলে, কিরে ফারুক, তুই আজকেও নাকি জসিমের সাথে মারামারি করেছিস? তখন ফারুক বলে, বেশ করেছি, তাতে তোর সমস্যা কোন জায়গায়? সমস্যা আছে, তুই জসিমকে দেখতে পারিস না কেন? জসিম অনেক মাতবরি করে, এলাকায় অনেক মাতব্বরি করে, তার এই মাতবরি আমি পছন্দ করি না। তখন অঞ্জনা বলে, আচ্ছা ঠিক আছে, জসিম মাতবরি করে, তাতে তুই পছন্দ করিস, তাহলে ঠিক আছে, কিন্তু আমাকে তো তুই পছন্দ করিস। তখন ফারুককে অঞ্জনা জড়িয়ে ধরার পরে একটা গান চলে আসে। গান চলে আসার পর গান শেষে দেখা যায় ওই যে কালা প্রহরী যে নিয়ে গেছে, সে একটা সাহসী থাকে। সে কি করে, একদিন রাজার প্রজারা তাদের এলাকায় আসে, এলাকায় আসার পর এখানে জুলুম অত্যাচার করা শুরু করে দেয়, মেয়েদের তুলে নিয়ে যেতে চায়। তখন কালায় গিয়ে দাঁড়ায়, আমি কালা থাকতে এখানে কেউ কিছু করতে পারবে না। তখন দুই চারটাকে কালায় গিয়ে মেরে ফেলে এবং খুন করে। তখন তার নাম হয়ে যায় কালা খুন, এবং সে কালা হয়ে সে মানুষকে এবং খুন করতে দ্বিধাবোধ করে না, কারণ যারা জুলুম অত্যাচার করে তাদেরকে সে মারতে দ্বিধাবোধ করে না। এই খবরটা জেনে যায় দারাশিকো। দারাশিকো বলে রুজিত আহমদকে, আচ্ছা একটা কথা ভাবতেছি যে এখানে নাকি কালাখুন নামে একটি লোক, মানে একটি যুবক নাকি জন্ম হয়েছে ভিন্ন এলাকায়। শুনতেছি কালাখুনের ভয় নাকি রাজামশাই খুব আতঙ্কিত আছে। তো রুজিত আহমদ বলে, কালাখুনটা কি? তখন দারাশিকো বলে, এই লোকটাকে তো আমি এখনও দেখিনি। তখন রুজিত আহমদকে বলে, আমি খোঁজখবর নিয়ে দেখি এই কালাখুনটা কি, আমরা হয়তো ভাবতেছি যে কালাখুনটাকে। তখন রাজামশাই অর্থাৎ আদিল আহমেদ শরীফ জাম্বু বলে, এই কালাখুনটাকে, এর এত বড় শক্তি সাহস, আমাদের সিপাহীকে মেরে রক্তাক্ত করেছে এবং কয়েকজনকে খুন করেছে, এবং তার বাহুতে এত শক্তি, কারণটা কি? তখন আহমেদ শরীফ যায় রাজামশার কাছে, শুনে, রাজামশাই আমি কিন্তু রাজাই, আমি এখন রাজা, আপনি কিন্তু আমার বন্দিশালায় আটক, ভূতপূর্ব রাজা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার বিরুদ্ধে কিন্তু অনেক বিদ্রোহ চলতেছে। একজন কালাখুন নামক এক লোক আমাদের কয়েকজনকে হত্যা করেছে। এ খবর শোনার পর ভূতপূর্ব রাজা বলে, হা 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 হা, এই তো আপনার পতন শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আপনার পতন হবে, অচিরেই আপনার মৃত্যু হবে ওই কালাখুনের হাতেই। কারণ আমি জানি যে আপনার অচিরেই আপনার মৃত্যু হবে এবং আপনার ধ্বংসলীলা শুরু হয়ে গেছে, আপনি আর বাঁচতে পারবেন না রাজামশাই। আপনি আমার সাথে বেইমানি করে আমাকে বন্দি করে আমাদের ছেলে মেয়েকে আমার কাছ থেকে আলাদা করেছেন, তারা কোথায় আছে জানি না, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালো রেখেছে, একদিন না একদিন তারা ফিরত আসবে, এই রাজ্যটাকে দখল করবে এবং সেদিন আপনার পতন হবে। তখন আহমেদ শরীফ বলে, এই চুপ বেত্তমিজ ভূতপূর্ব বাদশাহ, আর একটা উল্টাপাল্টা কথা বললে এখনই তোকে আমি শিরুচ্ছেদ করবো এবং তোর গলাটা কেটে আমি ঝুলিয়ে রাখবো। তখন আহমেদ শরীফ সেখান থেকে গিয়ে আদিলকে বলে, কিরে এই কালাখুনটাকে, তার নথিপত্র খুঁজে বের কর, তাকে আমরা শেষ করে ফেলব। তো এদিকে দেখা যায় একদিন জসিম চুপটি করে বসে আছে।
মানে দেখতেছে যে জসিম যে তার মা অনেক কান্নাকাটি করতেছে। তখন জসিম গিয়ে বলে রুজি সামাদকে, মা তুমি কান্নাকাটি করতেছো কেন? কয় শোন, কেন কান্না করতেছি জানিস? কয় কেন? কয় আজও তোর বাপ, হ্যাঁ, রাজার কাছে বন্দি। কারণ তুই ছিলি শাহজাদা আর আমি ছিলাম এই রাজ্যের রানী। আর তোর বাপ ছিল এই এলাকার রাজা এবং বাদশাহ এবং মানুষের মাথার মণি। এবং যে বর্তমান রাজা আছে সে জালিয়াতি করে বদমাশি করে আমাদের কাছ থেকে রাজ্য কেড়ে নিয়েছে এবং আমাদের হত্যা করতে চেয়েছিল। তাই আমি কাঁদতেছি। তোর আরেকটা ভাই ছিল যমজ, হ্যাঁ, তার নাম ছিল কানা, এবং সে কালাকেও কে জানি চুরি করে নিয়ে গেছে আমাদের এখান থেকে। তখন জসিম বলে, কি? আমি শাহজাদা এবং আমার বাপ ওই রাজ্য দরবারে বন্দি, এর একটা প্রতিকার করবই। তখন ফারুক আবার এই কথাটা শুনে ফেলে। তখন ফারুক রুজি আহমেদকে বলে, কি বলেন? আপনি ছিলেন রানী আর জসিম হল শাহজাদা, আর এই বর্তমান যে রাজা, এই জুলুমবাজ রাজা আপনাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল এবং আপনার স্বামীকে সেখানে বন্দি করে রেখেছে। এই রাজা আমারও বোনকে তুলে নিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে, কারণ একে আমি ছাড়বো না। তখন ফারুক জসিমের কাছে গিয়ে বলে, দেখো, এতদিন আমরা শত্রু ছিলাম, এখন বন্ধু হলাম। কারণ বর্তমান যে রাজা সে আমারও দুশ্মন, আমারও শত্রু, আর তোমার তো শত্রুই। তোমার বাপকে নাকি বন্দি করে রেখেছে। এদিকে প্রহরী একদিন কালাকে বলে, শোন কালা, আমি তোকে আজ একটা সত্য কথা বলি। কারণ তোর মা বাপ এখনও জীবিত আছে এবং তোর ভাইও জীবিত আছে। আমি আজ তোকে সত্য কথা বলবো। আমি 20টি বছর ধরে তোকে লালন পালন করতেছি শুধুমাত্র একটি কারণে। তোকে আমি এমনভাবে শিক্ষা দিয়েছি শুধুমাত্র একটি কারণে। আর আমি তোকে চুরি করে নিয়েছি শুধুমাত্র একটি কারণে। কারণ সেই কারণটা হলো, তোর বাপের আমি নিমক খেয়েছিলাম, কারণ নিমক আর আমি করতে পারি না। আমি তোর মার কাছ থেকে তোকে চুরি করে এনেছিলাম শুধু লোভে অথবা হিংসায় নয়, এবং প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। কারণ বর্তমান যে রাজা আছে সে রাজা আমার যে বোন ছিল সেই বোনকে নির্যাতন করে মেরে ফেলেছে। তখন থেকে তাকে উপর বদলা নেওয়ার জন্য আমি ক্ষোভ নিয়েছিলাম, কিন্তু বদলা নিতে পারিনি, সহ্য করেছিলাম। এবং আমার যে ছোট ভাই ছিল সেই ছোট ভাইকেও মেরে ফেলেছিল। কিন্তু যখন তোরা দুই ভাই জন্ম নিলি রাজা বাদশার কোলে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটিকে আমি চুরি করে নিয়ে আমি আমার ছেলের পরিচয় দিয়ে বড় করব। আর আমার সেই ছেলেকে বলবো, তোর ফুফু এবং তোর চাচার বদলা নিবি। কারণ এই উজিরে আজম, হ্যাঁ, সে তোর ফুফু এবং তোর, হ্যাঁ, চাচাকে মেরে ফেলেছে। সেই জন্য আমি তুই চুরি করে এনেছিলাম। এখন তোকে একটা কথা বলি, তুই এলে এই রাজ্যের শাহজাদা এবং তোর বাপ ছিল এই রাজ্যের রাজা এবং তোর মা ছিল রানী। তোকে চুরি করে এনেছি, তোর বাপকে এখনও বন্দি করে রেখেছে ওই রাজদরবারে। আমি আজকে বললাম, তোকে আদেশ করলাম যে তুই যেভাবে পারিস তোর বাপকে উদ্ধার করে নিয়ে আসবি। কারণ তোর বাপকে উদ্ধার করে আনার পর এবং যে বর্তমান রাজা আছে জুলুমবাজ রাজা, তার উজিরে আজম আছে, তার সিপাহীশালা আছে, তাদেরকে তুই হত্যা করবি। আর হত্যা করে প্রতিশোধ নিবি তোর বাপকে বন্দি করে রাখার আর তোর মাকে নির্বাসনে দেওয়া। এবং এটাই হলো আমার আদেশ, এবং তোর যে ফুফু এবং তোর চাচা আছে তাদের মৃত্যু বদলা নেওয়ার জন্য। তো সেই মুহূর্তে শোনার পর কালা হয়ে যায় ভয়ঙ্কর এক এক দুর্ধর্ষ একজন খুনি। সে রাতে চলে যায় সে রাজদরবারে, সেখানে যায় আরও জসিমও যায় এবং কালাও যায়, কালাও জসিম যায়, দুজনেই যায়। সেখানে যাওয়ার পর তারা ফারুকও যায়, তিনজনে যায়। গিয়ে তারা ওই তার বাপকে খুঁজে পায় না। তো দেখা হয়ে যায় জসিমের সাথে। জসিম তখন ফারুক বলে, আচ্ছা জসিম, তোর সাথে যে এই কালার খুব মিল রয়েছে। তখন তারা সেখানে দেখা যায় একটা গন্টি বাচ্চা থাকে, তখন তারা পালিয়ে আসে। পালিয়ে আসার পর তখন ফারুক এসে রুজি সামাদকে বলে, আচ্ছা চাচি, আমি একটা কথা বলি। আমি যে রাজদরবার একটি যুবককে দেখেছিলাম ঠিক জসিমের মতন, আমার মনে হয় আপনার কি আরেকটা কোনো সন্তান ছিল? তখন রুজি সামাদ বলে, ছিল। তখন জসিম বলে, কি ছিল? তোর আরেকটা ভাই ছিল যমজ, তোর মতন দেখতে, কিন্তু কালো ছিল, হ্যাঁ। তখন জসিম বলে, তাহলে ওইটাই আমার ভাই কালা, কারণ সেও গেছিলো রাজদরবারে খুন করতে রাজাকে। আমি এতটুকু ভাবতে পারলাম। তখন ফারুক বলে, আমরাও গিয়েছিলাম, কিন্তু বেল যখন বেজে গেছে তখন আমরা সেখান থেকে পালিয়ে যাই। তখন রুজি আহমদ বলে, আমি কালাকে দেখব, কালার সাথে কথা বলবো। তখন জসিম বলে, ঠিক আছে, আমিও কালার সাথে কথা বলবো। এদিকে কালা একদিন চলে যেতে থাকে
তো কালাকে একটি মেয়ে ভালোবাসে, কালাও একটি মেয়েকে ভালোবাসে। তখন তাদের দেখা যায় দুজনের ভালোবাসা চলে আসে এবং কালা বলে আমি ভালোবাসা পছন্দ করি না, কিন্তু জোর করে ওই কালাকে নিয়ে এই আরেকটি মেয়ে ভালোবাসার গান গায়। তো সেখান থেকে দেখা যায় গল্প অন্যরূপে একটা মোড় দেয়। তখন রুজি সামাদ সেই প্রহরীর কাছে আসে। প্রহরী রুজি সামাদকে দেখে তার পায়ে জড়িয়ে পড়ে, মা আমাকে মাফ করে দাও, আপনি হলেন রানী এলাকার, আপনার সাথে তো আমি খুব অন্যায় করেছি, কেন অন্যায় করেছি আপনাকে আজকে খুলেই বলবো মা। তখন রুজি সামাদ বলে, কেন, তুমি কেন আমার সন্তানকে চুরি করে নিয়ে এসেছো? তখন প্রহরী বলে, মা আপনারা তো জানেন অথবা জানেন না, কি জানি না, যখন আপনাদের আমি পালাতে সাহায্য করেছিলাম তখন জানতে পেরে গেছিল বর্তমান জুলুমবাজ রাজা এবং বাদশাহ। সে জানার পর আমার বোনকে আমার সামনে নির্যাতন করে মেরে ফেলেছে, আমার ছোট ভাইকে, এবং সে চাবুকে আঘাতে সে মেরে ফেলেছে। তারপর থেকে আমি মনে মনে ভাবলাম যে এর বদলা নেওয়ার জন্য একটি যুবক সন্তান লাগবে। তখন এই বাধ্য হয়ে আমি আপনার খোঁজ খবর নিতে থাকি। খোঁজ খবর নিয়ে সেখান থেকে আমি কালাকে চুরি করে এনেছি। সেই মুহূর্তে কালা অর্থাৎ জসিম সব কথা শুনে পাওয়ার পর সামনে এসে বলে, তাহলে আমি আপনার সন্তান নয় বাবা? তখন রুজি আহমদ বলে, উনি তোর সন্তান কাকু না, কারণ আমি তোকে জন্ম দিয়েছি, কথা সত্য কথা, কিন্তু আমি তোকে তোকে তো লালন পালন করে নেই। কিন্তু প্রহরী কোনো অন্যায় করে নেই, প্রহরী তার বোন এবং ভাইয়ের হত্যা বদলা নেওয়ার জন্য তোকে চুরি করে নিয়ে এসে তোকে শিক্ষা দিয়েছে, এবং তোকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় তুই এর বদলা নিবি, এবং তুই আমার সন্তান। তখন জসিম রুজি আহমদকে জড়িয়ে ধরার পর তখন প্রহরীকে জড়িয়ে ধরে, যাও, তুমি যখন আমার ছেলেকে চুরি করে এনেছো এবং তোমার ভাই এবং তোমার বোনের হত্যার বদলা নেওয়ার জন্য, যাও, আজ থেকে কালা তোমার কাছে থাকবে। তখন জসিম বলে, মা আমি তোমার কাছে যাব, আমি ভাইয়ার সাথে পরিচয় হব এবং ভাইয়াকে বুকে জড়িয়ে ধরবো। তখন প্রহরী বলে, ঠিক আছে, আমিও যাব। তখন কালা এবং প্রহরী এবং রুজি সামাদ এবং জসিম এবং দারাশিকোর কাছে আসে। দারাশিকো বলে, এই যে তোমরা দুই ভাই, তোমাদের কাছে একটা কথা বলি, তোমরা হলে এই রাজ্যের শাহজাদা দুই ভাই। হ্যাঁ, তোমরা যদি তোমাদের বাপকে ওই বন্দিশালাতে মুক্ত করতে না পারো, তাহলে তোমাদের এই জীবন রেখে কোনো লাভ নেই। তোমরা যাও, তোমরা তোমাদের বাপকে কারাগার থেকে মুক্ত করে বর্তমান যে জালিমবাজ রাজা আছে তাকে হত্যা করো, তাকে খুন করো, তাহলে আমি বলতে পারবো যে আমার শিক্ষা তোমরা পেয়েছো। তখন কালা জসিম এবং সাদা জসিম দুজন বলে, আমরা এর বদলা নেব, আমরা বর্তমান রাজা বাদশাকে হত্যা করে খুন করে আমরা এর বদলা নেব এবং আমার বাপকে ফিরিয়ে আনবো। তখন ফারুক বলে, শুধু তোরা না, আমিও তাদের সাথে যাব, কারণ আমার বোনকেও এই জুলুম বাদশা নির্যাতন করে মেরে ফেলেছে। এদিকে সব খবরগুলি আবার আদিল এগুলি চুপে ছাড়ে জানতে পারে। তখন আদিল রাজামশাইকে বলে, আমাশাইকে বলে, শোনেন, আপনার কিন্তু মৃত্যু ঘনিয়ে এসেছে, কারণ এই যে ভূতপূর্ব বাদশা অর্থাৎ রাজা যে দুই সন্তান আছে তারা কিন্তু এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে, তারা এখন শক্তিমান হয়ে উঠেছে, এবং যে ফারুক আছে তার বোনকে যে আপনি নির্যাতন করে মেরে ফেলেছেন, তারা তিনজনে এক হয়ে বাঘের মতন আসতেছে আপনাকে হত্যা করার জন্য, আপনি এই মুহূর্তে সিংহাসন ছেড়ে পালিয়ে যান। তখন রামেশ্বরী বলে, কয় না, আমি পালাবো না, আমি ওই তিনজনকে মেরে ফেলবো, কালা খুনকেও মেরে ফেলবো এবং সাদা যেটা আছে সেটাকে মেরে ফেলবো, জসিম দুইটাকেই আমি মেরে ফেলবো এবং ফারুককে মেরে ফেলবো, প্রহরীকে মেরে ফেলবো, এবং এই যে ভূতপূর্ব বাদশা তাকেও মেরে ফেলবো, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। এভাবেই তারা হুঙ্কার দিতে থাকে এবং সব সৈন্যদের বলে, তোমরা পুরা মহল চতুর্দিকে ঘেরিয়ে দেওয়া রাখো, একটা মাছি এবং একটা পিঁপড়া যেন ঢুকতে না পারে। আমি ঘোড়ায় নিয়ে এবং ঘোড়ায় উপরে তোমরা বসে থাকো এবং প্রয়োজনে গাছের উপরে বসে থাকো এবং তোমরা তরবারি নিয়ে থাকো, এক একটা গাছের ডগায় বসে থাকো এবং চতুর্দিকে, হ্যাঁ, এবং চতুর্দিকে পাহারা দাও, নদী কিনারা, সাগর এবং যাই আছে সামনে যা আছে তোমরা চতুর্দিকে এক একটাই পজিশন নিয়ে বসে থাকো, যাতে তারা ঘোড়ায় চড়ে না আসতে পারে এবং হেঁটে যেতে না আসতে পারে, এবং যদিও আসে তারা যাতে ফিরে যেতে না পারে। তখন এদিকে জসিম দুইজন এবং ফারুক, অলিভিয়া, অঞ্জনা এবং দারাশিকো, রুজি সামাদ এবং তাদের দলফল নিয়ে হুঙ্কার দিয়ে তারা রাজদরবারে আসে। রাজদরবারে আসার পর এখানে শুরু হয়ে যায় একটা ভয়ানক যুদ্ধ, ভয়ানক মোকাবেলা,
ভয়ঙ্কর এক শব্দ, ভয়ঙ্কর আওয়াজ, তরবারির ঝনঝনের আওয়াজে যেমন হুঙ্কার আওয়াজে জসিম একটা হুঙ্কার মেরে এক একজন রাজা সৈন্যকে মেরে ফেলে, আরেক জসিম এক একজন হুঙ্কার দিয়ে মেরে ফেলে, এবং ফারুক তীর ধনুক দিয়ে এক একজনকে মেরে ফেলে। মারার পর জসিম তরোয়াল দিয়ে এক একটাকে গলা কাটতে থাকে। তো এরকম করে লড়াই চলতে থাকে, লড়াইয়ের পরে লড়াই, যুদ্ধের পরে যুদ্ধ, ঘোড়া টকবাগানি, হ্যাঁ, দৌড়তে থাকে, এক একজন এক একজনের উপর পড়ে যায়, অনেকজন মারা যায়, আহত হয়ে পড়ে যায়। এভাবেই চলে অনেকক্ষণ লড়াই। লড়াই শেষে যখন আহমেদ শরীফের দলফল সব মৃত হয়ে যায়, জাম্বু, আদিল এবং যারাই থাকে ভয়ঙ্কর আমির চূর্ণ, তারা যখন মারা যায়, তখন আহমেদ শরীফ যখন পালিয়ে যেতে চায়, তখন গিয়ে প্রহরী এবং কালাখুন এবং জসিম এবং ফারুক সামনে গিয়ে দাঁড়ায়, এবং এক পর্যায়ে দেখা যায় রুজি সামাদ এবং জসিম গিয়ে তার স্বামীকে উদ্ধার করে নিয়ে আসে। তখন রাজামশাই সামনে গিয়ে দাঁড়ায়। তখন ফারুক বলে, তুই কোথায় যাবি রে? তত কোথাও যাওয়ার রাস্তা নাই, কারণ তুই তো এখন আমাদের হাতে বন্দি, কারণ তুই আমার বোনকে ইজ্জত নষ্ট করে মেরে ফেলেছিলি। তখন পরি বলে, তুই আমার আমার সামনে আমার বোনকে ইজ্জত নষ্ট করে মেরে ফেলেছিলি এবং আমার বাইকও মেরে ফেলেছিলি। তখন কালাখুন বলে, শোন, আমি অনেক খুন করেছি, কিন্তু তোকে খুন করার পর আমার শেষ ইচ্ছা পূর্ণ হবে, কারণ আমি কালাখুন, তোর জন্য আমি কালাখুন হয়েছি। তোর কারণে তুই আমার বাপকে বন্ধু করে রেখেছিলি, তুই আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিলি, তুই আমাদের দুই ভাইকে আলাদা করেছিলি, তুই আমার বাপকে বন্দি করে আমার বাপের ভালোবাসা আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিলি, আমার মার ভালোবাসা থেকে তুই বঞ্চিত করেছিলি, তুই ধ্বংস করেছিলি আমাদের পরিবার, আমাদের সংসার, তোকে তো আমি ছাড়বো না। তখন সেই মুহূর্তে দেখা যায় তখন দারাশিক তরোয়াল নিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। শোন জুলুমবাস রাজা, তুই আমার স্ত্রীকে মেরে ফেলেছিলি তার ইজ্জত নষ্ট করে, তোকে আমি মারব। তখন কালাকুন বলে, না, এই জুলুমবাজ বাচ্চাকে মারবে আমার বাবা। এবং রাজা, ভূতপূর্ব রাজা তখন আসে। সে রাজা এসে বলে, তুই আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলি, আমাকে বন্দি করে রেখেছিলি, এবং আমার দুই সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, এবং আমার স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, তোকে তো আমি আর বাঁচতে দেব না। এক পর্যায়ে দেখা যায় সবাই মিলে আহমেদ শরীফকে মেরে ফেলে। মেরে ফেলার পর আহমেদ শরীফ বলে, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, যাক পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম, আমি আপনাদের কাছ হাতেই মারা গেলাম। তখন আহমেদ শরীফ মারা যায়। তখন জসিম দুইজন কে জড়িয়ে ধরে, রাজামশাই ভূতপূর্ব রাজা জড়িয়ে ধরে এবং রুজিসমাদকে জড়িয়ে ধরে। তখন অলিভিয়া অঞ্জনা আসে। তখন দারাশিকো বলে যে, আমার তো এখন কাজ শেষ, আমি চললাম। তখন রাজামশাই বলে, কয় না, আপনি কোথায় যাবেন? আপনি থাকবেন আমার মহলে। কয় না, আমি মহলে থাকতে রাজি না, আমি আমি আমার ওই পাহাড়ি এলাকায় এবং বন জঙ্গলে ভালো আছি। তখন দারাশিকো তাদের সবাইকে মিলিয়ে দিয়ে চলে যায়। তো অলিভিয়ার সাথে জসিমের মিল হয়ে যায় এবং ফারুকের সাথে অঞ্জনার মিল হয়ে যায়, এবং জসিম আরেকটি মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটিকেও পাহাড়ি মেয়ে, তার সাথেও মিল হয়ে যায়। তো সবাই হাসি খুশিভাবে তারা আবার রাজমহলেই থাকে, এবং তাদের হাসি খুশি দিয়েই কালাকুন ছবির গল্পটা শেষ হয়। এবং কালাকুন ছবিটি পরিচালক দারাশিকো সুন্দরভাবে পরিচালনা করেছিলেন, করেছিলেন বলে ছবিটা ব্যাপকভাবে সফলতা পেয়েছিল। এবং এই ছবিটিতে ফারুক, অলিভিয়া, জসিম একসাথে অভিনয় করে এবং সফলতা পায়, এবং পরিচালক খুব খুশি হয়, এবং খুশি হয়ে তাদের নিয়ে একটা বিরাট অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানে অভিনেতা সোহেল রানা, অভিনেতা রাজ্জাক, ফারুক, জসিম এবং ওয়াসিম এবং অঞ্জনা, অলিভিয়া, এবং দেখা যায় অনেক গুণীমান পরিচালক দেলোয়ার জন্টু, দেওয়ান নজরুল এবং সবাই উপস্থিত ছিলেন, এবং সবাই করতালের মাধ্যমে পরিচালক দারাশিকোকে স্বাগতম জানায়, এবং এই ছবিটিকে নির্মাণ করার জন্য, সফল হওয়ার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং এই ছবির কাহিনী লিখেছিলেন দেলোয়ার জন্টু আংশিক এবং দারাশিকো আংশিক, দুজনে মিলে এই ছবিটার কাহিনী রচনা করেছিলেন, এবং চিত্রনাট্য করেছিলেন দারাশিকো নিজেই, এবং দুজনে মিলে এই ছবিটার রচনা লিখেছিলেন এবং তৈরি করেছিলেন এবং পরিচালনা করেছিলেন দারাশিকো। এবং দারাশিকো পরিচালনা করে ছবিটা ভালোভাবে ব্যবসা করে, এবং ছবিটা হলে যখন মুক্তি পায়, ছবিটা সুপার ডুপার হিট সে সময় ব্যবসা হয়, এবং জসিম কালাকুন নামে অনেক পরিচিত লাভ করে, এবং জসিমের সুনাম হয়, এবং জসিম আরও এক ধাপ এগিয়ে যায় চলচ্চিত্র জগতে,
এবং তার কেরিয়ারে আরেকটা উন্নতি ঘটে। এভাবেই জসিমের সফলতা আস্তে আস্তে বাড়তে থাকে।